পেপার, পেপার 2 সম্ভবত এটা, সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব এবং দেখে নেবো তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে যারা নতুন স্টুডেন্ট। আমারও কিছু নতুন স্টুডেন্ট আছে যারা হয়তো প্রথমবার দিচ্ছে, তাদের উপকার হয়ে যাবে যে বুঝতে পারবে কিরকম প্রশ্ন হয় এখানে। তো খুব একটা ডিফারেন্স হয় না সেট এবং নেটে, তবে নেটের থেকে সেটের প্রশ্ন একটু হলেও ইজি হয়, তোমরা সেটা জানো, নিজেদের অভিজ্ঞতাও আছে যারা দিয়েছো। বেশ, এবার আমরা প্রশ্নগুলো দেখবো এবং তার সাথে সাথে যেগুলো দেখবো যে বিশ্লেষণ করা প্রয়োজন, অ্যানালিসিস করা প্রয়োজন, সেইগুলোকে আমরা তোমার করবো, অ্যানালিসিস করবো। আর যেহেতু 50টা প্রশ্ন আছে, সময় হচ্ছে 1 ঘন্টা, তো একটু স্পিডেও হবে, তোমরা একটু করবে, শুনবে মন দিয়ে, তাহলে বুঝতে পারবে আমার কথা তো এমনিতে স্পিডে। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমাদের কাছে একদম সাংঘাতিক ইজি, যে নাম্বার থিওরি কার সাথে যায়, তাই না? Who propounds that the things in the world are in order and reduced to number? 6-1 এতেই বলতে পারবে যে থিওরিটা হচ্ছে তোমার এই কথা বা এই তত্ত্ব, নাম্বার থিওরি মানে আমরা পিথাগোরাস ধরে নিই, তাহলে এটা আনসার হচ্ছে পিথাগোরাস, তাহলে হচ্ছে এর আনসার হচ্ছে ডি। এরপর একটা মজার প্রশ্ন দিয়েছে যে দেখো যে কোন গ্রন্থটা অ্যারিস্টটলের নাম, এর মধ্যে দেখো ডি ইন্টারপ্রিটেশন বা প্রিয়র অ্যানালিটিক এন্ড ক্যাটাগরিজ, এই তিনটেও কিন্তু অ্যারিস্টটলের সাথে যায়, কিন্তু ফেডোটা আমরা জানি এটা প্লেটোর সাথে যায়, তো সি হচ্ছে এর আনসার। কেমন? এরপরে প্রশ্ন 3 প্রশ্নটা কি, এটাও খুব ইজি প্রশ্ন, যে ঋত সম্পর্কে কোনটা সত্য? আমরা সবাই বলতে পারবো যে ঋত হচ্ছে একটা কসমিক অর্ডার, ঋত হচ্ছে সে মানে সেটেল টু দা উইল টু সুপ্রিম গড, এবং এটা কি ল অফ মরালিটি, বা তুমি বলতে পারো যেটা আমাদের সবকিছুই বৈদিক কনসেপ্টে ঋত মানে কি তোমার সবকিছুকে কন্ট্রোল করেছেন। তো এখানে আনসার হবে তোমার অল অফ দ্য অ্যাভাব, এর আনসার অল অফ দ্য অ্যাভাব। এইখানে একটা প্রশ্ন আমার খুবই ভালো লেগেছে, রিসেন্ট আমি কিছুদিন আগে তোমাদের একটা মেটেরিয়ালসও দিয়েছিলাম দেখবে এই বিষয়ে, যে অনুপলব্ধি কিংবা অর্থাপত্তি, আমি লিখেছিলাম, মানে হেডিংটা মনে ছিল তোমার প্রমাণের অন্তর্করণ। এইখানে তোমাদের ওই এটা নোটসটা কিন্তু কাজে লাগবে। দেখো অভাবকে যারা মানে প্রত্যক্ষ অন্তর্ভুক্ত করো কারা, ন্যায় বৈশেষিক দর্শনে অভাবকে প্রত্যক্ষ অন্তর্ভুক্ত করা হয়, আর অভাবকে তোমার অনুমানের অন্তর্ভুক্ত করা হয় বৌদ্ধ দর্শনে, সাংখ্য দর্শনে, ঠিক আছে। আর অভাবকে কি বলা হয়, অধিকরণ স্বরূপ হিসাবে দেখা হয় তোমার অদ্বৈত বেদান্ত দর্শনে। কেমন? আর এখানে কি আছে, অভাবকে আমরা জানবো কার দ্বারা, না অনুপলব্ধি, এটা হচ্ছে তোমার মীমাংসা দর্শনে। কেমন? এইভাবে কিন্তু আমরা এই উত্তরটা পেরে যাবো আরামসে, আমরা যদি ওই এটা দেখি, আমার যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছিলাম সেটা যদি তোমরা খেয়াল করো বা পড়ে থাকো, তাহলে কিন্তু এর উত্তরটা পেরে যাবে। এরপরে আমরা দেখবো, তারপরেও খুবই সোজা সোজা প্রশ্ন, সবাই পারবে আমি জানি, তবু আমি নিজে থেকেই বলে দিচ্ছি, ইচ্ছা করলে ধরতেও পারি, কিন্তু কি করব, আমি নিজে থেকেই বলি, তোমরা শুনতে থাকো এবং নোট ডাউন করতে থাকো, যাদের কাছে প্রশ্নটা আছে ভালো, আর না থাকলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। এবার দেখো এখানে দিয়েছে তোমার লিস্ট 1 এবং লিস্ট 2। আকাশের সাথে কি যাবে, শব্দ, ক্ষিতির সাথে কি যাবে, গন্ধ, তেজের সাথে কি যাবে, রূপ, আর মুহূর্তের সাথে স্পর্শ। কেমন? এরপরে হচ্ছে লজিক্যাল অ্যাটমিজম। লজিক্যাল অ্যাটমিজম কার সাথে যায়, না তোমার রাসেলের সাথে যায়, তাহলে এর আনসার হচ্ছে এ। কেমন? এরপরে 7 নম্বর প্রশ্ন, যেগুলো অ্যানালিসিস করার প্রয়োজন সেখানে আমি অ্যানালিসিস করে দেবো, তোমাদের চাপ নেই, কিন্তু যেগুলো ইজি প্রশ্ন, ফ্ল্যাট প্রশ্ন, সেগুলো আমি অ্যানালিসিস করছি না। তারপর দেখো কান্টের মেটাফিজিক্স ইজ পসিবল অ্যাজ, এটা কান্ট দেখো যখন অধিবিদ্যা আলোচনা করছে, তখন আমরা বিশেষ করে ক্রিটিক অফ রিয়ালিজম যদি পড়ি, দেখবে তোমরা যেও দেখছে যে অধিবিদ্যাকে কি আমরা সম্ভব বলতে পারি অ্যাজ এ সায়েন্স হিসাবে, তখন সায়েন্সের উনি বৈশিষ্ট্যগুলো আলোচনা করছেন, ঠিক আছে, বিজ্ঞান। নুরুল ভাই, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা কি শো হচ্ছে না, না দেখানো যাচ্ছে না? কিন্তু তো শো হচ্ছে, কিন্তু কিন্তু দেখতে শো পাচ্ছি হচ্ছে, না মানে। খাওয়া দাওয়া উপরে স্ক্রিন শো হচ্ছে। কেমন? তো উনি যখন দেখছেন যে অধিবিদ্যাকে আমরা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করা যায় কিনা, এরকম একটা প্রশ্ন উত্থাপন করে দেখছেন, যাচ করে দেখছেন, বিচার করে দেখছেন যে না, আমরা অধিবিদ্যাকে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করতে পারি না, ঠিক আছে। তাহলে অধিবিদ্যা কি হিসাবে দেখতে হবে, অধিবিদ্যাকে আমরা ওই যে মরালিটি বা তোমার নৈতিকতা বলতে পারো, বা এই যে নেচার, এইগুলো দিক থেকে, অর্থাৎ আমাদের মধ্যে একটা যে থাকে, আমরা যদি অধিবিদ্যাকে স্বীকার করি, তাহলে আমাদের এই নৈতিক অবধারণ, এই সমস্ত জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারবো।
ঠিক আছে, তো এর আনসার হবে দ্য সিস্টেম অফ এ প্রিয়রি প্রিন্সিপাল অফ নেচার। কেমন? যে অধিবিদ্যা তোমার এমনটা না যে অধিবিদ্যা তোমার সুপার সেন্সিবল এন্টিটিস, এমনটাও বলা যাবে না। কিংবা অধিবিদ্যা তোমার স্টাডি অফ আলটিমেট রিয়ালিটি, এটাও উনি বলেননি। ঠিক আছে, বা অধিবিদ্যা হচ্ছে একটা তোমার স্টাডি অফ রিয়ালিটি যেটা তোমার অ্যাপিয়ারেন্সের এগেনস্টে যায়, এ কথাও উনি বলেননি। ঠিক আছে, তো এর আনসার হচ্ছে তোমার বি। আচ্ছা, আরো একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে 8 নম্বরে দেখো প্রশ্নটা আছে, ভেরিফাইবিলিটি থিওরি অফ মিনিং। তো এই থিওরি অফ মিনিং কাদের সাথে যাবে? ভেরিফাইবিলিটি থিওরি না লজিক্যাল পজিটিভিস্টদের সাথে যাবে? তো বলছে, এরা বলবে যে একটা সেন্টেন্স তোমার কনজেক্টিভলি মিনিংফুল হবে, অর্থাৎ জ্ঞানীয় ভাবে সেটা অর্থপূর্ণ হবে। কখন? কখন সেটা জ্ঞানীয় ভাবে তোমার অর্থপূর্ণ হবে। তো এই বিষয়ে আমরা তোমার লজিক্যাল পজিটিভিস্টদের কথা বলতে পারি, বিশেষ করে তোমার এই যে আয়ার কিংবা তোমার কার্নাফের কথা বলতে পারি, যারা কি করে না দেখান। এবার এখানে ভেরিফিকেশন থিওরি দু রকম ভাবে হতে পারে, একটা মানে তোমার উইক সেন্সে বা তোমার স্ট্রং সেন্সে। তো এই যে আয়ার তোমার উইক সেন্সে নেন এবং দেখেন যে সেখানেও কিন্তু তোমার অধিবিদ্যক বাক্যগুলো তোমার কোন রকম ভাবে কি হচ্ছে না, না অর্থপূর্ণ হচ্ছে না। সেই জন্য এগুলোকে কি বলছে, ও মিনিংলেস বলছে। ঠিক আছে, মানে তোমার উইক সেন্সে। আর তোমার কার্নাপ, তোমার উনি ওনার যে বিখ্যাত গ্রন্থ লজিক্যাল সিনট্যাক্স, এখানে উনি আলোচনা করেন যে একটা বাক্যকে মিনিংফুল হতে গেলে তোমার বেশ কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে বা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কেমন? যেমন উনি বলছেন যে প্রথমত এটা কি হতে হবে না, গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, ব্যাকরণগত ভাবে সঠিক হতে হবে। তারপরে এটা কি হতে হবে না, অ্যানালিটিক হতে হবে। ঠিক আছে, অ্যানালিটিক কোন অর্থে অ্যানালিটিক না, এটাকে যেন আমরা তোমার ইয়ে করতে পারি, যে লজিক্যাল কন্ট্রাডিকশন বা তোমার লজিক্যাল ট্রুথ এর দ্বারা এক্সপ্রেস করতে পারি। কেমন? আর একটা ব্যাপার 3 নম্বর যেটা উনি বলছেন, যে এটা তোমার ট্রু বা ফলস হবে। ঠিক আছে, অর্থাৎ ইম্পাইরিক্যালি একে আমরা চেক করতে পারবো, ইম্পাইরিক্যালি একে আমরা চেক করতে পারবো। তো এর আনসার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমার বলার দ্বারা, যে আনসার তোমার হবে ডি, যে it is either analytic or it's possible in principle to determine its truth or falsity by some empirical means. তারপর 9 নম্বর প্রশ্ন 9, দেখো একদিকে আছে থিওরি আর একদিকে আছে তোমার ফিলোসফার। তো প্রিন্সিপাল অফ ভেরিফিকেশন থিওরি এ যে আয়ারের সাথে যাবে, আইডিয়েশনাল থিওরি তোমার লকের সাথে যাবে, দ্য ইউজ থিওরি তোমার উইটগেনস্টাইনের সাথে যাবে, আর ওপেন কোশ্চেন আর্গুমেন্ট তোমার মোরের সাথে যাবে। আমরা জানি যে ওপেন কোশ্চেন আর্গুমেন্ট যেটা, সেটা কোন প্রসঙ্গে আসে না, যখন উনি তোমার মিলকে ক্রিটিসাইজ করছেন, অর্থাৎ ওই যে মেটাএথিক্স এর মধ্যে আমরা পড়েছিলাম যখন, যে মিল যেভাবে তোমার একটা কি বলবো ন্যাচারাল প্রপার্টি দিয়ে আর একটা ন্যাচারাল প্রপার্টিকে ব্যাখ্যা করছে। ঠিক আছে, ন্যাচারালিস্টিক ফ্যালাসি যেখানে হচ্ছে, ওই প্রসঙ্গে আমরা কিন্তু ওপেন কোশ্চেন আর্গুমেন্টের আলোচনাটা পেয়েছিলাম। এবার তোমরা দেখে নাও যে এখানে আনসারটা দিলে কি হচ্ছে, উইটগেনস্টাইনের সাথে এর সাথে যাচ্ছে তোমার 3, A3 ক্লাসে আছি, বলছি লাইভ ক্লাস হচ্ছে। হ্যালো, লাইভ ক্লাসে আছি আমি। এ তো মহা ঝামেলা। আচ্ছা, উইটগেনস্টাইন এর সাথে 3 যাবে, তাহলে A3 দেখো একটাতে আছে, মানে 4 টি, তাই তো? A3 একটাতে আছে তো, হ্যাঁ একটাতে আছে। এইরকম ভাবে তোমরা কিন্তু চেষ্টা করবে শর্টে করার, যাতে কি হয় টাইমটা কিন্তু বাঁচে। অনেকে দেখা যায় যে তোমার টাইমের অভাব হয়ে যায়, এইরকম শর্টকাট প্রসেস ইউজ করে, বিশেষ করে তোমার এইগুলোতে ম্যাচিং এর ক্ষেত্রে। ম্যাচিং মোটামুটি 5 থেকে 6টা দেয় প্রত্যেক নেট হোক বা সেট হোক। তাহলে 5 থেকে 6টা যদি আমরা যদি একটু শর্টকাট মেথড ইউজ করি, দেখা যাবে 5টা কোশ্চেন আমরা হয়তো 2 থেকে 2.5 মিনিটের মধ্যে করে দিতে পারবো। যদি এই শর্টকাট প্রসেস গুলো ইউজ করি তাহলে 2.5 মিনিটের মধ্যে বেঁচে যাবে। তাহলে উইটগেনস্টাইনের সাথে গেল তোমার এ, তাহলে ডি হলো আনসার এর। এরপরে আসি আমরা, দেখো এটা কোটেশন দিয়েছে যে দেয়ার ইজ নাথিং ইন দ্য ইন্টেলেক্ট হুইচ ওয়াজ নট ইন দ্য সেন্সেস এক্সেপ্ট দ্য ইন্টেলেক্ট ইটসেলফ। এর মধ্যে তোমার মনে রাখবে উত্তর হচ্ছে লাইবনিজ,
কিন্তু প্রথম অংশটা, অর্থাৎ দেখো দেয়ার ইজ নাথিং ইন দ্য ইন্টেলেক্ট হুইচ ওয়াজ নট ইন দ্য সেন্সেস, এই বক্তব্যটা যাচ্ছে কার সাথে? লকের সাথে, এই পর্যন্ত। তারপর এক্সেপ্ট দ্য ইন্টেলেক্ট ইটসেলফ, সাথে এই যে সংযুক্ত বাক্যটা, এই পুরোটা যাবে তাহলে লাইবনিজের সাথে। এছাড়াও এই যে প্রথমে যে লকের কথা বললাম আমি, ওই কোটেশনটা দেবো আরেক ভাবে দেয়নি, এটা পড়েছিল দেবো প্রশ্ন, যেটা কিন্তু আবার তোমার এর পূর্বে অর্থাৎ লকের পূর্বে কে বলেছিল, তখন আনসার হয়ে যায় কিন্তু অ্যাকুইনাস। কেমন? তাহলে এর আনসার হয়ে যাবে তোমার, মানে এই হিসাবে প্রশ্ন অনুযায়ী বি হচ্ছে আনসার, অর্থাৎ লাইবনিজ হচ্ছে এর উত্তর। তারপরে কি আছে প্রশ্ন? তারপর একটা, আচ্ছা শনিকর্ষ থেকে প্রশ্ন দিয়েছে, মজার প্রশ্ন। আচ্ছা প্রশ্ন হচ্ছে দ্য সেন্স অবজেক্ট কন্ট্যাক্ট নিডেড টু দ্য পারসিভিং দ্য অভাব অফ পট অন দ্য গ্রাউন্ড অ্যাকর্ডিং টু ন্যায়। এবার দেখো আমরা কিন্তু জানি যে ন্যায় মতে সমবায় এবং অভাবকে প্রত্যক্ষ করা যায়। ন্যায় মতে সমবায় এবং অভাবকে প্রত্যক্ষ করা যায়, যেখানে একটু আগে একটা প্রশ্ন কিন্তু আমরা পড়েছি, অভাবকে প্রত্যক্ষ করে কারা বলে প্রত্যক্ষ বিষয় না, সেটা ন্যায়রা। আবার এখানে আরো একটা বিষয়, ছোট ছোট এরিয়াতে মনে রাখবে প্রশ্ন হয় কিন্তু এগুলোতেও। প্রশ্ন হয় মানে কি, প্রশ্ন এসছে সমবায়কে কিন্তু মানে বৈশেষিক দর্শন, ন্যায় দর্শনে তোমার প্রত্যক্ষের অন্তর্ভুক্ত করা হলে বৈশেষিক দর্শনে কিন্তু সমবায়কে প্রত্যক্ষের অন্তর্ভুক্ত করা হয়নি। কেমন? আচ্ছা এবার আমি যেটা বলছিলাম যে ন্যায় মতে অভাব এবং সমবায়কে কিন্তু প্রত্যক্ষ করা হয় কার দ্বারা? না ওর জন্য একটা প্রেসার করা সন্নিকর্ষ শেয়ার করে, সেটা হচ্ছে বিশেষণতা সন্নিকর্ষ। কেমন? এবার দেখো এখানে আছে বিশেষণতা আছে, এ আছে, হট করে আমরা এ করে দেবো। অনেকের মধ্যে প্রবণতা আছে, তো অনেকের মধ্যে প্রবণতা আছে যে বিশেষণতা করো, কিন্তু না, এটা বিশেষণতা হবে না, এটা হবে সংযুক্ত বিশেষণতা। সংযুক্ত বিশেষণতা দেখো, এই যে আমরা ঘটাভাবকে প্রত্যক্ষ করছি, চোখের সঙ্গে তোমার কি হচ্ছে? সংযোগ হচ্ছে। ওই যে মানে তোমার ঘটে ভাবের অর্থাৎ ঘটাভাব যুক্ত যে ভূতল, ঘটাভাব যুক্ত যে ভূতল, তার সাথে আমাদের কি হচ্ছে? চোখের একটা সংযোগ হচ্ছে, সংযোগ সন্নিকর্ষ হচ্ছে, ঠিক আছে? তো এই যে ভূতলে যে ঘটাভাবটা, সেটা কি রূপে আছে? সেটা বিশেষণ রূপে উপস্থিত আছে। তাই আমরা তাকে কি করছি না, চোখের দ্বারা এই যে ঘটাভাবে যে সন্নিকর্ষ যে বিশেষণতা, কিন্তু এটাকে কি বিশেষণ সন্নিকর্ষ বলা হয়? না ওইটা যে সংযোগ হয়ে আছে যেহেতু, সেহেতু এটা সংযুক্ত বিশেষণতা। এই জায়গাটা খেয়াল রাখবে, অনেকে এই জায়গাটা প্রশ্নটা ভুল করে, অনেকে বিশেষণতা করে দেয়, কিন্তু না, এটা হবে সংযুক্ত বিশেষণতা। কেমন? আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে যে হিউম থেকে প্রশ্ন, হিউম থেকে প্রশ্ন কি দিয়েছে যে according to Hume there is no causal connection between two events। দেখো হিউম তো এটাই বলবে যে কার্যকারণের মধ্যে কোন রকম নেসেসারি কিন্তু রিলেশন নেই, কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, কিন্তু কজাল কানেকশন কিন্তু নেই। কারণ ওটা কি বলছে? হ্যাবিট, ওটা বলছে, উনি বলছেন কনস্ট্যান্ট কনজাংশন। বারবার তুমি দেখছো, ছোটবেলায় দেখেছো যে মেঘ লেগেছে যে বৃষ্টি হচ্ছে, তো বারবার ঘটছে, তো তোমার দেখেছো মেঘ লেগে বৃষ্টি হচ্ছে, তোমার হ্যাবিট হয়ে গেছে, তোমার কাস্টম, তোমার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। অর্থাৎ সতত সংযোগ, ওনার থিওরি এই জন্য বলা হয় কনস্ট্যান্ট কনজাংশন, মানে সতত সংযোগ, নেসেসারি রিলেশন কিন্তু নেই। তারপরে বলছে, এটা আমি যেটা বললাম ব্যাখ্যা করে দিলাম অলরেডি রিজন, যে দেয়ার ইজ নো ইমপ্রেশন অফ এ নেসেসারি কানেকশন উইথ বিটুইন দ্য টু ইভেন্টস, ঠিক আছে? তাদের মধ্যে কোনো রকম কিন্তু কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। তাই মানে তোমার কি যে কজাল কানেকশন বিটুইন টু ইভেন্টসের মধ্যে কোনো কজাল কানেকশন নেই। তো অ্যাসারশনও রাইট, রিজনও রাইট, এবং বোথ আর কি বলবো, মানে কি বলবো, রিজনটা যেটা তোমার অ্যাসারশনকে কি হচ্ছে না কারেক্টলি ভাবে রিপ্রেজেন্ট করছে, মানে কারেক্ট এক্সপ্লেনেশন দিচ্ছে। কেমন? আচ্ছা তারপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বেশ একটা ভালো প্রশ্ন, এটা একটু এটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে। দেখো বিশেষ করে যারা সাংখ্যের ছেলে আছে তারা হয়তো এদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে সাংখ্য মতে যে তোমার পুরুষ, ঠিক আছে, পুরুষ সম্পর্কে কোন কোন ডেসক্রিপশনটা যায়। প্রথমত জানো যে সাংখ্যর কিন্তু বহু পুরুষবাদী, তাহলে অপশন এ কিন্তু বাদ গেল। এবার অপশন বি তে কি আছে? ইট ইজ ম্যানি। আবার অপশন সি তে কি আছে? ইট ইজ কোয়ালিটেটিভলি অন অ্যান্ড কোয়ান্টিটেটিভলি ম্যানি। ইট ইজ কোয়ালিটেটিভলি অন এবং কোয়ান্টিটেটিভলি ম্যানি। তো ওটা তো ম্যানি বলছে, এটা তো ম্যানি বলছে, তাহলে কোনটা হবে? দেখো এর উত্তর হবে সি। কেন সি হবে? কারণ কোয়ালিটেটিভলি অন অর্থাৎ গুণগতভাবে এক কেন বলছি?
আমি তোমার গুণগত কেন এক বলবো, কারণ সাংখ্যরা বলছে, যারা সাংখ্য ছেলে তারা ভালো করে জানে যে পুরুষ আমাদের যে গুণ, কনসিয়াসনেস, চেতনা, চেতনাকে তোমার সাংখ্য দর্শনে কিন্তু তোমার এসেন্স হিসেবে দেখা হয়, পুরুষের এসেন্স হিসেবে চেতনাকে দেখা হয়, যেটা তোমার বা আত্মা বলতে পারো, যেখানে তোমার ন্যায় বা প্রভাকর মীমাংসা ফিলোসফিতে কি দেখা হয়, অগন্তুক হিসেবে দেখা হয়। তো এসেন্স হিসেবে দেখানো হয়। তো কোয়ালিটি, অর্থাৎ সব পুরুষের কোয়ালিটি কিন্তু এক, অর্থাৎ কোয়ালিটিগত ভাবে তারা কিন্তু এক, কিন্তু পরিণামগত ভাবে তারা বহু। কেমন? তাহলে এর উত্তর হচ্ছে তোমার সি। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন দিয়েছে তোমার ইয়ে থেকে, মুরের থেকে। কোন বিষয়ে প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে তোমার ওই যে তোমার ভাববাদের খণ্ড বিষয়, অর্থাৎ রিফিউটেশন অফ আইডিয়ালিজম থেকে। এখানে মুর বলছে, অ্যাকর্ডিং টু মুর, বাকলে ইজ গিলটি অফ কনফিউশন বিটুইন সেন্সেশন অ্যাজ এ কনসিয়াসনেস অ্যাক্ট অফ সেইং অ্যান্ড সেন্সিং অ্যান্ড। এবার আনসার কি হবে? তো তারা জানো যে উনি যে যুক্তিগুলো অবতারণ করেন তার মধ্যে অন্যতম একটা যুক্তি হচ্ছে, উনি বলছেন এই ভাববাদীরা কি করলো, ভাববাদীরা এই বিষয়ে ভুল করলো যে তারা অনুভব এবং অনুভবের বিষয়ের মধ্যে কিন্তু তারা পার্থক্যতে মানে ব্যর্থ হলো। এরা কি করেছিল না, অনুভব এবং অনুভবের বিষয়ের মধ্যে তোমার পার্থক্য করতে মানে কি করেছিল, ব্যর্থ হয়েছিল। ওরা কি ভেবেছিল, আইডেন্টিক্যাল ভেবেছিল, অর্থাৎ কগনিটিভ এক বলো বা কনসিয়াসনেস এক বলো, এবং তোমার যে অবজেক্ট অফ সেন্স বা অবজেক্ট অফ কনসিয়াস, এর মধ্যে কি করতে পারেনি, এরা পার্থক্য করতে পারেনি। এইখানে কিন্তু এদের সমস্যা ঘটে গেছে। এখানে কোথাও না কোথাও দেখো, ওই যে আমরা যেটা বলি বিশেষ করে বিজ্ঞানবাদে যোগাচার বসু বন্ধুর কথা, যে নীল বস্তু এবং নীল রং এবং নীল রঙের বস্তু ভিন্ন, এই অভিন্ন, এই কথাটাকে উনি ক্রিটিসাইজ করছেন। কে না, তোমার তোমার মুর। কেমন? উনি বলছেন যে এই বিষয় এবং বিষয়ের অনুভূতির মধ্যে কিন্তু পার্থক্য আছে, স্পষ্ট পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকে তাহলে কি হবে, যে তুমি নীল রংকে লাল রং বলতে পারো, অর্থাৎ অনুভব একই, তো তুমি পার্থক্য তো দেখাতে পারবে না। অর্থাৎ যদি তার মধ্যে পার্থক্য না থাকে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের লাল রঙের অনুভব কিংবা নীল রঙের অনুভব একই, সেম, অর্থাৎ আমরা আলাদা করতে পারবো না। ওকে, এই সমস্যা হবে। তো এই জায়গায় কিন্তু এরা ব্যর্থ হয়েছিল বলে তোমার মুর বলছেন। তাহলে এর আনসার হচ্ছে বি। তারপর কি আছে 15 প্রশ্ন হচ্ছে কি, যে জিওগ্রাফি অফ মেন্টাল কন্ডাক্ট অফ কনসেপ্ট। এই কনসেপ্ট আমরা পাই কার কাছ থেকে? না, এটা হচ্ছে তোমার রাইলের ফিলোসফি থেকে, অর্থাৎ এ হচ্ছে এর আনসার। কেমন? এটা হচ্ছে এ হচ্ছে তোমার এর আনসার। তারপরে প্রশ্ন হচ্ছে স্পিনোজা। আচ্ছা, ফিলোসফার এবং ম্যাচিং আছে, তাই না? শোনো, দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য টোটালিটি অফ ফ্যাক্ট, এটা আমরা জানি উইটগেনস্টাইনের। ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, এটা কার? এটা হচ্ছে তোমার স্পিনোজার। কেমন? আর ক্রিটিক অফ টেকনোলজিক্যাল সিভিলাইজেশন, এটা হচ্ছে হাইডেগারের। এটা কার? হাইডেগারের। অনেককে দেখবে এখানে একটা মজার কথা মনে পড়ে গেল আমার, যে এই যে ক্রিটিক অফ সিভিলাইজেশন, মডার্ন সিভিলাইজেশন, ওটা হচ্ছে গান্ধী। বা ক্রাইসিস অফ সিভিলাইজেশন, এরকম একটা গ্রন্থ আছে টেগরের। তাহলে অনেক সময় ভুল করে দিই, ক্রাইসিস অফ সিভিলাইজেশন আমি দেখলাম আগের দিন প্রশ্ন দিয়েছিলাম, অনেকে সেটা গান্ধী করে দিয়েছিল। গান্ধী তো হবে না, গান্ধী হচ্ছে ক্রিটিক্স অফ মডার্ন সিভিলাইজেশন, আর ক্রিটিক অফ টেকনোলজিক্যাল সিভিলাইজেশন হচ্ছে তোমার হাইডেগারের। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে স্পেকুলেটিভ মেটাফিজিক্স কে রিজেক্ট করেছিল কে? না, কান্ট। ইতিপূর্বে আমরা বলে এসেছি অলরেডি। তাহলে যাবে তোমার এ যাবে তোমার 2 এর সাথে, বি যাবে তোমার 4 এর সাথে, সি যাবে তোমার 1 এর সাথে, আর ডি যাবে তোমার 3 এর সাথে। ওকে, এবার আনসার তোমরা মিলিয়ে নাও কোনটা হচ্ছে, দেখে নাও একবার। আচ্ছা, ন্যায় মতো উপাধি কি? উপাধি বলছে, উপাধি সংজ্ঞা দিয়েছে, ডেফিনেশন দিয়েছে না এরা, যে উপাধি হচ্ছে তোমার সাধ্য ব্যাপক এবং তোমার সাধন অব্যাপক। ঠিক আছে, তো এটার আনসার হচ্ছে তোমার সি, সংজ্ঞা, এটা হচ্ছে ডেফিনেশন। কেমন? ইপোকি মিন্স, ইপোকি মিন্স কি? সাসপেনশন অফ জাজমেন্ট। ইপোকি মিন্স হচ্ছে তোমার সাসপেন্ড অফ জাজমেন্ট। এটা খুব পড়ে দেখবে, এটা শুধু সেটে বলেই না, এটা নেটেও বহুবার এসছে। তোমরা যদি নেটের প্রিভিয়াস ইয়ার দেখো, দেখবে এই প্রশ্নটা কিন্তু অনেকবার, 3 থেকে 4 বার কিন্তু এই প্রশ্নটা এসছে। তারপর আরেকটা কান্টের উক্তি দিয়েছে 19 নম্বর প্রশ্নে, যে রিজন মাস্ট অ্যাপ্রোচ দ্য নেচার নট অ্যাজ এ পুপিল বাট অ্যাজ এ জাজ। ঠিক আছে, এই কোটেশনটা হচ্ছে কান্টের।
এই কথাটা বলে কান্ট বলে। তারপরে প্রশ্ন হচ্ছে স ইয়ং দেবদত্ত, ওই যে তত্ত্বমসির মতো মহাবাক্য, যেটা তত্ত্বমসি মহাবাক্য বলি না, তত্ত্বমসি মহাবাক্যকে আমরা কোন প্রকার লক্ষণা বলি? আমরা বলি জহৎ অজহৎ লক্ষণা, তাই না? যেখানে কি করা হয়, আংশিক স্বীকার করা হয়, আংশিক অস্বীকার করা হয়। আর জহৎ লক্ষণা কি করা হয়, সম্পূর্ণভাবে সকার্থকে কি করা হয়, রিজেক্ট করা হয়। যেমন মঞ্চা প্রশান্তি। বা অজহৎ লক্ষণে কি করা হয়, সম্পূর্ণভাবে কিন্তু ইয়ে করা হয় না, এক্সক্লুড করা হয় না। যেমন ওখানে ওখানে তো সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করা হয়, তার সাথে সাথে অ্যাড করা হয়, যেমন ছত্রিণ গচ্ছন্তি বা কাকেভ্য দধি রক্ষতে, যেটা আমরা বলি যে কাক থেকে দধি রক্ষা করতে করতে হবে। তো তোমার মা তোমাকে বলে গেছে যে দেখবি যেন দয়ে কাক না বসে, তুমি কি শুধুমাত্র কাককে ইয়ে করবে না, কাকের সাথে সাথে তুমি অন্যান্য পাখিগুলোকেও তাড়াবে, যাতে তোমার মানে কি বলবো, দই না খেয়ে নেয় বা দুধ না খেয়ে নেয়। তো এই জন্য এটা হচ্ছে অজহৎ লক্ষণা, যেখানে ওটা সকার্থকে নেওয়া হচ্ছে, সাথে সাথে অ্যাডিশন করা হচ্ছে। আর জহর লক্ষণাতে কি হচ্ছে, তোমার পুরোপুরি ভাবে তোমার কি হচ্ছে, সকার্থকে ত্যাগ করা হচ্ছে। যেমন মঞ্চা করা শান্তি, যে মঞ্চটি চিৎকার করছে, তা মঞ্চ চিৎকার করতে বলতে আমরা কি ওই যে কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে ওইটা ওই মঞ্চকে বুঝবো না, ওই মঞ্চের উপর যে ব্যক্তিগুলো আছে তাদেরকে বুঝবো, তাই না? তো এর আনসার হচ্ছে সি। তারপর কি আছে, আচ্ছা, অ্যাকর্ডিং টু ফেনোমেনোলজি কনসিয়াসনেস ইন্টেনশনাল বিকজ, যে তোমার অবভাস বা তোমার ফেনোমেনোলজি অনুযায়ী যে কনসিয়াসনেস যেটা, সেটা ইন্টেনশনাল কেন, বিষয়মুখী কেন? কারণ কি বলছে, ই রিপস আউট টু দা ওয়ার্ল্ড, এটা কি করে না বিষয়ের দিকে ধাবিত হয়। কনসিয়াসনেস কি হয় না বিষয়ের দিকে তোমার ধাবিত হয়। উনি কি বলছেন যে আমাদের চেতনা কখনোই না বিষয় ছাড়া তোমার থাকতে পারে না, অন্য কোনো বিষয় থাকবেই তার মধ্যে, ঠিক আছে? তাহলে বিষয়ের দিকে সে ধাবিত হবে। তাহলে 21 এর আনসার হচ্ছে এ। তারপরে কি আছে তোমার 22, which of the following views are held by Descartes, select the correct answer from the course given। আচ্ছা, ডেকার্ট থেকে প্রশ্ন দিয়েছে, আমরা দেখি প্রশ্নটা কি বলছে। সাবস্টেন্স বিষয়, আচ্ছা সাবস্টেন্স বিষয়। Substance is an existent thing which requires the nothing but itself in order to exist, তাই না? উনি তো দ্রব্যের সংজ্ঞা দিতেই বলেছে, দ্রব্য হলো তার যা নিজের অস্তিত্বের জন্য কার উপর নির্ভর করে না, নিজেকে ছাড়া। একদম, এর কথা তো সত্য, তাহলে এটাকে রেখে দিলাম, একটা থাকবে। আচ্ছা, তারপর এটাও তো উনি বলেছেন যে গড ইজ দ্য অনলি অ্যাবসলিউট সাবস্টেন্স, যে ঈশ্বর হচ্ছে একমাত্র তোমার অ্যাবসলিউট সাবস্টেন্স, দ্রব্য হচ্ছে তোমার, সরি, ঈশ্বর হচ্ছে তোমার পরম দ্রব্য। আমরা জানি যে মাধবের ফিলোসফি এবং ওদিকে ডেকার্তের ফিলোসফির যে সাবস্টেন্সের ধারণাটা কিন্তু অনেকটাই সিমিলার। সেখানে আমি দেখতে পাই যে মাধব যেমন তোমার দুই রকম ক্যাটাগরি ভাগ করে, ডেকার্তও দুই রকম ক্যাটাগরিতে ভাগ করে, যে একটাকে দেখান যে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো গড যেটা বা মাধবের ভাষায় ব্রহ্ম যেটা, সেটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাবসলিউট। আর বাকিগুলো কি কিন্তু ইপিওর, সবাই কিন্তু সমানভাবে তোমার মানে সৎ, এটা মাধব বলে তোমার কি বলে ডেকার্তও বলে। বাকি দুটো যে দুটো থাকছে অর্থাৎ ম্যাটার এন্ড সোল, এরা কি না ঈশ্বরের উপর নির্ভরশীল, এরা হচ্ছে ডিপেন্ডেন্ট সাবস্টেন্স। তো এই হিসাবে তোমার টুটা হচ্ছে সঠিক, কিন্তু থ্রিটা যেটা, এটা কিন্তু গন্ডগোলের। কি বলছে, মাইন্ড অ্যান্ড ম্যাটার আর প্যারালাল অ্যাট্রিবিউটস অফ গড। মাইন্ড এবং ম্যাটার কি একটা প্যারালাল অ্যাট্রিবিউটস, কার না ঈশ্বরের। এটা তো যাবে না ভাই, এটা হচ্ছে একদম মিথ্যা কথা। কিন্তু ফোরটা হচ্ছে সঠিক, এটা ওনার বলেন যে অ্যানিমেলস আর মেশিন আর অটোমেটা, ঠিক আছে? তো ফোর হচ্ছে আনসার যাবে। তাহলে 1, 2 আর 4, মানে এখানে আনসার কি হবে, 3 আনসার, সরি সি হবে আনসার। তারপরে আইডিয়া ইন অ্যান্ড ফর ইটসেলফ, এই ডক্ট্রিনটা কার? এই ডক্ট্রিনটা হচ্ছে তোমার হেগেলের, ঠিক আছে? এই ডক্ট্রিনটা হচ্ছে তোমার হেগেলের ডক্ট্রিন, কেমন? তারপর 24 কি আছে, আচ্ছা, শব্দবোধের আমরা জানি 4টে শর্ত আছে ন্যায় ফিলোসফি অনুযায়ী যদি দেখি। তো তার মধ্যে কি কি আছে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি, তাৎপর্য। এটা আবার মাঝে মাঝে সিকোয়েন্স পড়ে, জানো তো, আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি, তাৎপর্য একটা ছাড়ে দেখছিলাম সিকোয়েন্স এসছে। যাই হোক, এবার আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি এবং তাৎপর্যের মধ্যে তোমরা জানো যে যখন আমি বললাম যে তোমার কি করব না, বন্যি না সিঞ্চতে, বন্যি দিয়ে আমি সিঞ্চন করব, তোমার জমিটাকে আমি বন্যি দিয়ে সিঞ্চন করবো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা তো গন্ডগোল হয়ে যাবে না, এটা তো সমস্যা হয়ে যাবে, কারণ ওটা ওর মধ্যে সেই যোগ্যতা নেই, ওর স্বরূপ ওটা না। আমি যদি বন্যি দিয়ে তোমার বলি যে ইয়ে করবো, সিঞ্চন করবো, সেটা তো বৈশিষ্ট্য না, ওর ক্যারেক্টার না। তো এই জন্য ওর মধ্যে কি নেই না, ওর মধ্যে তোমার যোগ্যতা নেই। অর্থাৎ যেখানে কি হবে না, এমন কিছু যে পদগুলোর মধ্যে যখন কন্ট্রাডিক্টরি দেখা দেবে, ওয়াটার উইথ প্লান্ট উইথ ফায়ার, ঠিক আছে?
তো ফায়ারের সাথে যে ওয়াটার, এটা কি হচ্ছে, এটা কন্ট্রাডিক্টরি দেখা দিচ্ছে। দেখো বর্ণিল সিঞ্চতে, সিঞ্চন করা বর্ণিল দ্বারা, তো এটা কি হচ্ছে, কন্ট্রাডিক্টরি দেখা দিচ্ছে। তো এটা হচ্ছে যোগ্যতা, ঠিক আছে, এর আনসার হবে তোমার যোগ্যতা। কিন্তু বাকিগুলো জেনে রাখবে যে আকাঙ্ক্ষা যখন তোমার একটা পদের সঙ্গে আর একটা পদে কি হবে, একটা অন্যই বোধ থাকবে যখন, অর্থাৎ তোমার আমি যদি বলি যে জল ঘাস ছাগল ভাত বাতাস খেয়েছি আমি, এরকম ধরো বললাম, যার কি হলো যে একটা পদের সাথে আর একটা বা পদের কি নেই, কোনোরকম অন্য সম্বন্ধ নেই, তাহলে কি সেখানে অর্থপূর্ণ হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আকাঙ্ক্ষা, তো আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থাৎ একটার সাথে আরেকটা কিন্তু অন্যয় বোধ থাকতে হবে। তারপর যোগ্যতা তো তোমাদেরকে বললাম, যেটা প্রশ্ন দিয়েছে। সন্নিধি কি, ধরো সকালে একটা কথা বললাম, দিয়ে রাতে একটা কথা বললাম, ঠিক আছে, সকালে বললাম ভাত আর রাতে বললাম আনো, তুমি ঘোড়ার ডিম বুঝবে, কিছুই তো বুঝবে না যে কি বলতে চাইছে, कहने का जाती हो आप। তো এই তো সন্নিধি আসক্তি, অর্থাৎ বাক্য দুয়ের মধ্যে ক্ষেত্রে না পারস্পরিক একটা তোমার নৈকট্য থাকবে, ঠিক আছে, একটা নৈকট্য থাকবে, যে একটা শব্দের পর আরেকটা শব্দ যেন ইমিডিয়েট আসে, তাহলে কিন্তু সেটার অর্থ হবে। তারপর হচ্ছে তাৎপর্য। তাৎপর্য আগের দিনে তোমাদের মনে হয় প্রশ্ন একটা সলভ করতে গিয়ে আমি বলেছিলাম তাৎপর্য কি, যে এখানে বকটার যে ঈপ্সিত অর্থ কি সেটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন একটা আগের দিন তোমরা বললে সন্ধৈব, হ্যাঁ আমার মনে পড়ে গেছে, সন্ধৈব, যে সন্ধৈব, সন্ধৈব পদের দুরকম অর্থ হয়, একটা হচ্ছে অষ্ট আর একটা লবণ। যখন আমি ভাত খেতে বসে বলবো যে সন্ধৈবটা আনো তো, তখন তুমি ঠিক লবণটা নিয়ে চলে আসবে। আর যদি আমি মাঠে গিয়ে ধরো ঘোড়া ছোড়াতে গিয়েছি, তখন বলছি সন্ধৈব আনো, তখন তো তুমি ঘোড়া আনতে আসবে, নিয়ে আসবে, তখন তার লবণ আনবে না। তো এটা হচ্ছে তোমার তাৎপর্য, কেমন? আচ্ছা, তারপরে প্রশ্ন কি, তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের, আচ্ছা এটা একটা ডেফিনেশন, এটা হচ্ছে শঙ্করাচার্যের যে অধ্যাসের ডেফিনেশন, হ্যাঁ, কি আছে, স্মৃতি রূপ ও পরত, কি আছে, পূর্বদিষ্ট ও ভাষ্য অধ্যাস। এই ডেফিনেশনটা হচ্ছে তোমার অদ্বৈত বেদান্তের, কেমন? এখানে আরেকটা জিনিস বলি, যে অধ্যাস যেটা না, সেটা মনে রাখবে যে শঙ্করের ফিলোসফির একটা কি ওয়ার্ড, শঙ্করের ফিলোসফির একটা কি ওয়ার্ড বলতে পারো অধ্যাস। তারপর 26, 26 প্রশ্ন কি দিয়েছে, আইডেন্টিটি অফ ইনডিসক্রাইনেবলস। তো যে লাইভ অনুযায়ী কয়েকটা প্রিন্সিপাল আছে, তার মধ্যে এটা একটা অন্যতম প্রিন্সিপাল, তাহলে এ যাবে লাইভ অনুযায়ীর সাথে, মানে 4। তারপর কি আছে, অ্যানালজিক্যাল প্রেডিকেশন, তাই তো। তারপর কি আছে, বান্ডেল থিওরি অফ সেল। তো বান্ডেল থিওরি অফ সেল কার সাথে যাবে, না হিউমের সাথে যাবে। আর ওই যে বিটা যেটা, সেটা থমাস অ্যাকুইনাসের সাথে যাবে। আর ইভিল অ্যাজ দ্য প্রাইভেশন অফ গুড, এটা যাবে তোমার অগাস্টিনের সাথে। তাহলে এ যাবে তোমার 4, একটাতে আছে, দুটোতে আছে, আচ্ছা। বি যাবে তোমার 3, দুটোতে আছে, আচ্ছা। তারপরে সি যাবে তোমার 1, একটাতে আছে, তো বি হচ্ছে আনসার এখানে। আর D2, রাইট, D2। তারপরে কি আছে, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। এটা একটা প্রশ্ন, যে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা তোমার অ্যানসেলেম। এটা তো জানো তোমরা যে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের প্রবক্তা হচ্ছে তোমার অ্যানসেলেম, এটা প্রশ্ন পড়ে মাঝে মাঝে। আর এনার কাছ থেকে কি দেখা নিয়েছিল, এটাও প্রশ্ন পড়ে। এবার এখান থেকে আরো প্রশ্ন পড়েছে, যেটা যে কোথায় ও এটা উপস্থাপন করেছিল, সিস্টেমেটিক্যালি কোথায় প্রেজেন্ট করেছিল। দেখো এই বিষয়ে তো কোনো ডাউট নেই, নো ডাউট, যে ওনার যে মনোলজিয়ান যে গ্রন্থ, ওনার যে দুটো বিখ্যাত গ্রন্থ তোমরা মনে রাখবে, একটা হচ্ছে মনোলজিয়ান আর একটা হচ্ছে প্রোসলজিয়ান। তো এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মনোলজিয়ান যে গ্রন্থ, সেখানে অ্যান্সার কি করেছিল, যে প্লেটোনিক যে আর্গুমেন্ট, ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে, ওটা দিয়েছিল, ঠিক আছে। বা ওই কসমোলজিক্যাল আর্গুমেন্টে দিয়েছিল, কিন্তু কসমোলজিক্যাল আর্গুমেন্ট বলতে তোমরা ভেবে নিও না যে এটা ওই রকম ভাবে, অর্থাৎ প্রত্যক্ষ ভাবে বা তোমার সরাসরি ভাবে এরকমটা কিন্তু না। আমরা যদি বলি তো সেটা তো তোমার আনমোভেন্ট মোহারে যখন কনসেপ্ট আমরা আলোচনা করি, তখন তো আমরা কসমোলজিক্যাল আর্গুমেন্ট দেখতে পাই, আবার মানে স্ট্রাকচার যেটা, কিংবা তোমার প্লেটো যেমন থিওরি অফ আইডিয়াস পড়ি, সেখানেও কসমোলজিক্যাল আর্গুমেন্ট দেখতে পাই, স্ট্রাকচার দেখতে পাই। কিন্তু যদি বলি কসমোলজিক্যাল আর্গুমেন্টের ফাউন্ডার কে, প্রবক্তাকে, তাহলে কিন্তু তোমাকে অ্যাকুইনাস কিন্তু করতে হবে, কেমন? যাই হোক, এবার এটা করে, কিন্তু উনি যে সিস্টেমেটিক্যালি যে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা যে প্রেজেন্ট করেছিল, সেটা হচ্ছে তোমার প্রোসোলজিয়ান গ্রন্থে, কেমন? এটা হচ্ছে বি, হচ্ছে আনসারের 27 এর আনসার হচ্ছে বি। তারপরে এটা তোমাদের কাছে খুবই জল ভাত, যে চার বাঘরা কেন আকাশ বা ইথারকে স্বীকার করে না, তাই তো। কারণ কি, ওরা বলবে যে আকাশকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। বি হচ্ছে এর আনসার।
আচ্ছা, তারপরে দিয়েছে ত্রিরত্ন, বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধইজমের ত্রিরত্ন, কিংবা এটাকে ত্রিশরণ বলা হয়। সেটা কি ত্রিশরণ বা ত্রিরত্ন, যেটা সেটা কি বৌদ্ধ ধর্ম সংঘ। কেমন? তাহলে এটা 29 এর আনসার হচ্ছে সি। এর আনসার হচ্ছে তোমার সি হচ্ছে এর আনসার। তারপরে কি আছে 30, এটাও তোমাদের কাছে খুবই সহজ, যে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট ইনক্লুড ইন কি আষ্টাঙ্গিক মার্গ। জানো সম্যক দৃষ্টিও বটে, সম্যক কর্মান্ত বটে, সম্যক সংকল্পও বটে, কিন্তু সম্যক ভোগ এরকম তো পাই না, অর্থাৎ এর আনসার হচ্ছে বি। এগুলো তোমরা সবই জানো, দেখো খুব ইজি না, কত মজা লাগছে করতে করতে, সবাই তোমরা পেরে যাচ্ছ। আচ্ছা, এই যে উক্তিটা, অ্যারাইজ অ্যাওয়েক ইন দ্য রিয়েলাইজ আওয়ার ডেস্টিনি, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ থামবে না। এই যে বক্তব্য, এটা কার? এটা হচ্ছে বিবেকানন্দ। এবার এটা তো দেয়, ঠিক আছে, যেমন ট্রাস্টারশিপ কনসেপ্টটা কার? গান্ধী দেয়। কিন্তু দেখবে একটা সালে, সম্ভবত 2020-তেই মনে হয় পড়ে গিয়েছিল, যে ট্রাস্টারশিপ যে কনসেপ্ট কোন উপনিষদ থেকে নিয়েছিলেন, ঠিক আছে? তো ওর আনসার কি ঈশা উপনিষদ। এবং তোমরা মনে হয় দেখবে 2005-06 এরকম একবার পড়েছিল, কিন্তু সংস্কৃত টার্ম আমার ঠিক মনে পড়ছে না। ঈশা উপনিষদ থেকে ওই ট্রাস্টারশিপ যেটা কনসেপ্টের যে শ্লোকটা, সেই শ্লোকটা কিন্তু তোমার পড়েছিল 2006-07। আমার মনে পড়ে কখনো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আবার এই যে কথাটা, এটাও কিন্তু তোমার বিবেকানন্দ, যদি বলি অরিজিন কোথায়, তাই এটা হচ্ছে কঠোর উপনিষদের। কেমন? এটাকেও তোমরা খেয়াল রাখবে, প্রশ্ন পড়তেই পারে যে বিবেকানন্দ এটা থেকে নিয়েছিল, এই যে কনসেপ্টটা কোথায় আছে। তাই এটা হচ্ছে বিবেকানন্দ, এটা কঠোর উপনিষদ আমরা পাই, এটা অরিজিনাল যদি বলি এটা তার হচ্ছে কঠোর উপনিষদ। তারপরে 32, তোমরা জানো যে ইন্টিগ্রাল যোগাকে আমরা জানি পূর্ণ যোগ নামে। ওকে, এটা কিছু বলার নেই, তোমরা জানো। আচ্ছা, তারপর একটা প্রশ্ন কেসি ভট্টাচার্য থেকে, যে 3 স্টেজ অফ সাবজেক্টিভিটি, উনি যে 3 স্টেজ অফ সাবজেক্টিভিটির কথা বলেছিলেন, এটা নেটেও পড়ে অনেকবার। কি কি? বডিলি, সাইকি অ্যান্ড স্পিরিচুয়াল। বডিলি, সাইকি অ্যান্ড স্পিরিচুয়াল হচ্ছে তোমার 3 টাইপস অফ সাবজেক্টিভিটি বা 3 স্টেজ অফ সাবজেক্টিভিটি। তার মধ্যে তাহলে অল অবজেক্টিভ যে সাবজেক্টিভিটি যেটা আছে ওটা হবে না, অর্থাৎ বি হবে রাইট আনসার, অর্থাৎ নট। কেমন? তারপর একটা কোটেশন দিয়েছে যে নন ক্যান ডাই অন মাই ডেথ বাই প্রক্সি। তো এটার উত্তর হচ্ছে তোমার হাইডেগার। ঠিক আছে, এই কোটেশনটা উক্তিটা দিয়েছে হাইডেগার। তোমাদেরকে দেবো একটা, আমি পিডিএফ পাঠালাম আজকে, সেটা হচ্ছে তোমার পাঞ্জাব ইউনিভার্সিটির এন্ট্রান্সের 100টা প্রশ্ন আছে, তোমরা ওটা কিন্তু ভালো করে করবে, প্রশ্নগুলো খুব সুন্দর আছে। আগের দিনও তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম দেবো ওখানে টেলিগ্রামে যে প্রশ্নগুলো, ওটাও একটা ইউনিভার্সিটির পিএইচডি এন্ট্রান্সের। তোমাদের আজকেও পাঠালাম পিএইচডি এন্ট্রান্সের, তো ওখানে এই প্রশ্নটা দিয়েছিল। ঠিক আছে, ওগুলোকে সলভ করার চেষ্টা করবে, নাহলে আমি তখন করে দেবো। এবার এটাও খুবই ইজি প্রশ্ন 35-এর, যে মাধ্যমিক কারিকা, মাধ্যমিক সম্প্রদায়, সরি আমার চোখে কম দেখছি, মাধ্যমিক। তো জানো মাধ্যমিক শূন্যবাদ, যোগাচার বিজ্ঞানবাদ, বৈভাষিক, বাহ্য প্রত্যক্ষবাদ, সৌতান্ত্রিক বাহ্য অনুমেয়বাদ। ঠিক আছে, ওকে। এরপর আসি আমরা, আচ্ছা এবার দিয়ে জৈন দর্শন থেকে, যে তোমার হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ ডিনোট দ্য ইরোনিয়াস নলেজ অ্যাকর্ডিং টু জৈন। আমরা জানি যে জৈন দর্শনে তোমার 3টে রং নলেজের কথা বলা হয়। কি কি? সংশয়, বিপর্যয় এবং অনধ্যাবসায়। সংশয়, বিপর্যয় এবং অনধ্যাবসায়। তাহলে এর আনসার হচ্ছে বি। 36 এর আনসার হচ্ছে বি। আচ্ছা, এবার হচ্ছে 37, সাবস্টেন্স অ্যাকর্ডিং টু স্পিনোজা ইজ অন। সাবস্টেন্স কি স্পিনোজার মতে হচ্ছে এক, একদম জানো যে উনি বলেন তোমার সাবস্টেন্স হচ্ছে একটি, সেটা হচ্ছে ঈশ্বর। এবার কারণটা সেটা হচ্ছে এটাই, যে সাবস্টেন্স ইজ দ্যাট হুইচ এক্সিস্ট ইটসেলফ অ্যান্ড কনসেপ্ট থ্রু ইটসেলফ। সাবদ্রব্য হচ্ছে তাই যা নিজের অস্তিত্বের জন্য নিজের উপর নির্ভরশীল। ঠিক আছে, যাকে তার ধারণা নিজের নয় দ্বারা জানতে পারা যায়। মিউট রাখবে প্লিজ, মিউট রাখবে, মিউট রাখবে প্লিজ। প্রশ্ন শেষে করবে যদি প্রশ্ন থাকে, আগে সলভ করে নি তারপর। তো যেটা বলছিলাম, এখানে তো তোমার স্পিনোজা কাকে করে রিজেক্ট করে, বা সরি ক্রিটিসাইজ করে কাকে না, ডেকার্টকে। ডেকার্টকে তো এই জায়গাতে উনি ক্রিটিসাইজ করছেন যে তুমি দ্রব্যের সংজ্ঞা দিচ্ছ যেটা, সেই সংজ্ঞা অনুযায়ী তো তোমার দ্রব্য তত্ত্ব মেল খাচ্ছে না। তোমার তো সংজ্ঞা অনুযায়ী তো একটা দ্রব্য হওয়া দরকার,
তুমি তো স্বীকার করছো তিনটে, তাই না? তো ইনি সংজ্ঞা যে কি একটা দ্রব্য স্বীকার করলেন, তার সংজ্ঞা যেটা বলছে সেই হিসাবে উনি দ্রব্য স্বীকার করলেন। তাই অ্যাসারশন এবং রিজন বোথ আর ট্রু অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন। ওকে, তারপরে প্রশ্নটা তোমরা পারবে। তারপরে প্রশ্নটা কি দিয়েছে, যে তোমার ধর্মকে কেন আমরা ফার্স্ট পুরুষার্থ বলি? ঠিক আছে, যে পুরুষার্থ লিস্ট ধর্ম অর্থ কাম মোক্ষ ফার্স্ট কেন বলি? কারণটা এটাই, দেখো ধর্ম হচ্ছে একটা তোমার ভিত, ঠিক আছে, যা যে বাকি পুরুষার্থগুলোকে কন্ট্রোল করে, যার উপর বাকি পুরুষার্থগুলোকে আমরা কি করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো, রাখতে পারবো। তো এই জন্যই বলা হয় ধর্ম অ্যাজ দ্য মরাল ভ্যালু কন্ট্রোলস আদার পুরুষার্থ। বি হচ্ছে এর আনসার। খুবই সোজা প্রশ্ন, বলো তোমরা বেকার ভয় খাচ্ছ। আচ্ছা, তারপর দেখো, হুইচ ইন্ডিয়ান ফিলোসফার হোল্ডস দ্যাট ভিউ দ্য কি হোয়েন এভার নলেজ অ্যারাইজ ইট, আচ্ছা, রিভেলস ইটসেলফ, ইটস অবজেক্ট অ্যান্ড দ্য সাবজেক্ট, অর্থাৎ ত্রিপুটি প্রত্যক্ষবাদ, জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞানের বিষয়, জ্ঞাতা জ্ঞেয় এবং তোমার জ্ঞানের বিষয়, যেটা ত্রিপুটি প্রত্যক্ষবাদ। তার মানে কি, একদম চোখ বন্ধ করে তোমরা কি করবে, এখানে চোখ বন্ধ করে এখানে তুমি প্রভাকর মীমাংসা করে নেবে। এবার এখানে একটা কথা বলি, তোমাদের একদিন যখন ক্লাস নিচ্ছিলাম প্রামাণ্য বিষয়, সেদিন বলেছিলাম, দেখো ভাট্ট মীমাংসা এবং প্রভাকর মীমাংসা দুজনেই শতপ্রামাণ্যবাদী, কিন্তু এই যে শতর মধ্যে স শব্দটা নিয়ে এদের মধ্যে মত পার্থক্য আছে। ঠিক আছে, যেখানে তোমার স বলতেও নিজেকে বুঝিয়েছিলেন প্রভাকর, যে নিজে, স শব্দের অর্থ হচ্ছে নিজে। ঠিক আছে, আবার স শব্দের আর একটা হচ্ছে স্বকীয় বা নিজের, নিজে এবং নিজের দুটো কিন্তু ভিন্ন জিনিস। ঠিক আছে, তো এই স্বকীয় অর্থে নিয়েছিল তোমার কারা না, কুমারী। এবার দেখো প্রভাকর কি বলছে, প্রভাকরের বক্তব্য হচ্ছে নিজে। তো নিজে উনি বলতে চাইছেন যে জ্ঞান নিজে তার প্রামাণ্যকে জানিয়ে দেয় এবং অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। অর্থাৎ জ্ঞান যেমন নিজেকেই প্রকাশ করে, সেই সঙ্গে সঙ্গে নিজের প্রামাণ্যকেও প্রকাশ করে। ঠিক আছে, অর্থাৎ জ্ঞান স্বপ্রকাশ ও স্বপ্রামাণ্য প্রকাশ। প্রভাকর এরকম থিওরিতে বিশ্বাস করে বলে ও থিওরিটাকে আমি কি বলেছিলাম, যে ও থিওরিটা কি নামে পরিচিত না, স্বগ্রাহ্য প্রামাণ্যবাদ নামে পরিচিত। ঠিক আছে, আর একটা এর মানে হচ্ছে কি অর্থে গ্রহণ করেছিল তোমার কে না, ভাট্ট বা তোমার মুরারি মিশ্র দুজনে। ঠিক আছে, বা নিজে। এরা কি বলে, এরা বলে যে জ্ঞান নিজে প্রকাশ করে না, নিজের প্রামাণ্যকেও প্রকাশ করে না। জ্ঞান নিজেকে নিজে প্রকাশ করে না বা নিজের প্রামাণ্যকেও প্রকাশ করে না। জ্ঞান গৃহীত হয় অন্য জ্ঞানের দ্বারা। এরা কি বলে না, জ্ঞানটা গৃহীত হয় কি অন্য জ্ঞানের দ্বারা, এবং তার প্রামাণ্য গৃহীত হয় সেই জ্ঞানের দ্বারা। অর্থাৎ জ্ঞানটা যে জ্ঞানের দ্বারা গৃহীত হচ্ছে সেই জ্ঞানের দ্বারাই তার প্রামাণ্য গৃহীত হয়। অর্থাৎ এরা কি করলো না, নিজের অর্থাৎ স্বকীয় অর্থে গ্রহণ করলো। ঠিক আছে, যদিও তোমার এখানে ভাট্টের সাথে আবার মুরারির একটু ডিফারেন্স আছে, আমি তোমাদেরকে বলেও ছিলাম যে তোমার এ কি বলে না, ভাট্ট মতে বলে যে এটাকে জানা যায় অনুমানের দ্বারা, আর মুরারি কি বলে, ও বলে অনুব্যবসায়ের দ্বারা। ঠিক আছে, আর এদের দুজনের মতটাকে আমরা কি বলেছিলাম না, এদের দুজনের মতটাকে বলেছিলাম স্বগ্রাহ্য গ্রাহ্য প্রামাণ্যবাদ, স্বগ্রাহ্য গ্রাহ্য প্রামাণ্যবাদ। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন কি আছে, আচ্ছা কই গো, 40, রামানুজ থিওরি অফ কজিশন ইজ নোন অ্যাজ। তো জানো বিবর্তবাদ কার, বিবর্তবাদ হচ্ছে তোমার ওদিকে শঙ্করের। প্রকৃতি পরিণামবাদ, প্রকৃতি পরিণামবাদ হচ্ছে কার না, তোমার এদিকে এর সাংখ্য যোগের। আর ব্রহ্ম পরিণামবাদ হচ্ছে রামানুজের। ঠিক আছে, এগুলো সব হচ্ছে কার্যকরণ তত্ত্ব। এই বিবর্তবাদ, প্রকৃতি পরিণামবাদ বা ব্রহ্ম পরিণামবাদ হচ্ছে, এগুলো সব হচ্ছে কার্যকরণ তত্ত্ব। এরা সবাই হচ্ছে সৎকার্যবাদী ওদিকে, আর অসৎ কার্যবাদী দিকে আমরা জানি ন্যায়। তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি একটা নোটস দেবো, এখন তোমাদের কাছে করছি না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা জিনিস প্রকাশ করবো, দেবে কার্যকারণ তত্ত্ব বিষয়, যে ইন্ডিয়ান ফিলোসফিতে কোন সম্প্রদায় কোন কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী, এটা তোমাদেরকে আমি দেবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, তারপরে প্রশ্ন, এত এসএমএস আসছে কেন গো, তারপরে প্রশ্ন দিয়েছে যে ওই যে চরম কি বলবো অভিজ্ঞতাবাদ বা তোমার মডারেট অভিজ্ঞতাবাদ, কিংবা চরম বুদ্ধিবাদ এবং মডারেট বুদ্ধিবাদ, এর আনসার গুলো বলে দিই, তারপরে ব্যাখ্যা আমরা যাবো একটু এখানে আলোচনা করবো, কেমন? অনেকদিন বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ পড়িনি, তোমাদের সাথে একটু পড়ে নেওয়া হয়ে যাও। দেখো,
যেখানে বলছে যে সাম আইডিয়াস আর নট ইনেট, দে আর ড্রাইভ ফ্রম এক্সপিরিয়েন্স। এটা কার সাথে যাবে? তারপরে কি আছে? অল আইডিয়াস আর ড্রাইভ ফ্রম এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তারপর সাম আইডিয়াস আর এম্পিরিক্যাল এন্ড সাম আইডিয়াস আর পিওর, অল আইডিয়াস আর ইনেট এন্ড অরিজিন ফ্রম উইদিন। তো দেখো, যেটা এক্সট্রিম ইমপ্লিসিস্ট সেটা যাবে অল আইডিয়াস আর ড্রাইভ ফ্রম এক্সপিরিয়েন্স, অর্থাৎ এ যাবে টু এর সাথে। আর মডারেট ইমপ্লিসিস্ট যেটা, সেটা কি যাবে না সাম আইডিয়াস আর এম্পিরিক্যাল এন্ড সাম আইডিয়াস আর পিওর। আর এক্সট্রিম যে রেশনালিস্ট সেটা কি যাবে যে অল আইডিয়াস আর ইনেট এন্ড অরিজিন ফ্রম উইদিন। আর মডারেট রেশনালিস্ট হবে তোমার সাম আইডিয়াস আর নট ইনেট, দে আর ড্রাইভ ফ্রম এক্সপিরিয়েন্স। এবার তোমাদেরকে এখানে একটা গল্প বলি, যে বুদ্ধিবাদকে অনেকদিন পড়িনি, তোমার সাথে একটু পড়ে নি আজকে, যে বুদ্ধিবাদকে আমরা দুই ভাগে ভাগ করি, সে অভিজ্ঞতাবাদকেও দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। কেমন? তো চরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে কারা পড়ে? চরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে, ওদের বক্তব্য তো বুঝতে পেরে গেলে, আমি আবারও বলে দেবো যে চরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে পড়ে প্লেটো, পারমেনাইডিস, ভলভ, লাইবনিজ। কেমন? এরা পড়ে তোমার চরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে, অর্থাৎ তোমার কি বলবো না এক্সট্রিম রেশনালিস্টের মধ্যে পড়ে। দেখো, পারমেনাইডিসের বক্তব্য তোমরা জানো, এখান থেকে নেটে প্রশ্ন পড়ে। পারমেনাইডিস কি বলে? যে অভিজ্ঞতার জগৎ যেটা, সেটা কি অজ্ঞানের জগৎ। অভিজ্ঞতার জগৎ যেটা অজ্ঞানের জগৎ, এটাও নেটে পড়েছে দেবে একটা সালে দেখবে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু প্রকৃত জগৎ না। তো আমাদের যেটা মানে তোমার অভিজ্ঞতার জগতে বাইরে যেতে হবে, এবং অভিজ্ঞতার জগতে বাইরে যে জগৎটা আছে, অর্থাৎ বস্তু সত্তার জগৎ বা ওয়ার্ল্ড অফ রিয়ালিটি, সেটা হচ্ছে সঠিক জগৎ। ঠিক আছে, এবং ওই যে জাগতিক যে মৌল সত্তা, সেটাকে আমরা শুধুমাত্র বুদ্ধির দ্বারাই জানতে পারবো, কখনোই সেটাকে ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারবো না। সেই জন্য পারমেনাইডিসকে আমরা বলি যে চরমপন্থী বুদ্ধিবাদী। এরপর প্লেটোকেও আমরা বলি যে চরমপন্থী বুদ্ধিবাদীর মধ্যে ফেলে ওকে আমরা। যে উনিও তো দেখো পারমেনাইডিসের থটটাকে উনি নিয়েছিলেন, উনিও কিন্তু তোমার ওই পারমেনাইডিসকে অনুসরণ করে দুই প্রকার জগতের কথা বলেছিলেন, ইন্দ্র জগৎ এবং ধারণা জগৎ। ঠিক আছে, ইন্দ্র অভিজ্ঞতা জগৎ এবং ধারণা জগৎ, এবং রিয়ালিটি যেটা, সেটাকে শুধুমাত্র আমরা বুদ্ধির দ্বারাই জানতে পারবো বলে প্লেটো দাবি করেন। সেই জন্য আমরা প্লেটোকেও তোমার বলি যে চরমপন্থী বুদ্ধিবাদী। তারপর আর একজন দার্শনিক, সেটা হচ্ছে ভলভ। ভলভ হচ্ছে একজন অন্যতম একজন চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক। তো উনি কখনোই কিন্তু অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে কিন্তু কখনোই উনি কিন্তু কোন রকম ভাবে মর্যাদা বা তিনি সম্মান উনি কিন্তু করেননি। উনি বলেছেন সমস্ত জ্ঞান বা সার্বিক জ্ঞান উৎসারিত হয় তোমার শুধুমাত্র বুদ্ধি থেকেই। অভিজ্ঞতা থেকে আমরা যে জ্ঞানটা লাভ করতে পারি, উনি বলছেন ভলভ, সেটা হচ্ছে বিশেষ জ্ঞান। ঠিক আছে, তো বিশেষ জ্ঞানের দ্বারা আমরা কখনোই প্রকৃতির যে সত্য বা তার সত্যতা সম্পর্কে আমরা কিন্তু কখনোই সন্ধান দিতে পারবো না। তাহলে প্রকৃতির যে সত্য বা প্রকৃত সত্য যেটা যেটা রিয়ালিটি, সেটাকে আমরা সন্ধান পেতে গেলে কি করতে হবে না আমাদেরকে অধিবিদ্যার উপর নির্ভর হতে হবে। আমাদেরকে অধিবিদ্যার উপর নির্ভর হতে হবে। আর অধিবিদ্যা তো তোমার ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে লাভ করা যায় না। প্লিজ মিউট, প্লিজ মিউট। ঠিক আছে, আমরা ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে সেটাকে লাভ করতে পারবো না। সেই জন্য আমাদের কি দরকার না বুদ্ধির প্রয়োজন দরকার, বা বুদ্ধির প্রয়োজন বা প্রজ্ঞার প্রয়োজন। সেই জন্য আমরা ভলভকেও কিন্তু তোমার চরমপন্থী বুদ্ধিবাদী বলি। এছাড়া ব্রাডলের কথাও বলতে হয়। ব্রাডলেও কিন্তু একজন তোমার চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক। কেমন? উনিও কিন্তু তোমার তোমার কি বলেন যে এই যে ইন্দ্রিয় সংবেদন লব্ধ যে জগৎ, সেটা হচ্ছে অবভাষিক জগৎ, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের জগৎ, যার প্রকৃত কোনো সত্তা নেই। উনি বলছেন যে এই অবভাষিক জগতে কি করি না আমরা শুধুমাত্র স্ববিরোধী জ্ঞান লাভ করি। অবভাষিক জগতে বা অ্যাপিয়ারেন্সের জগতে আমরা কি করি না শুধুমাত্র স্ববিরোধী জ্ঞান লাভ করে থাকি। সেই জন্য উনি বলছেন যে এই ধরনের জ্ঞানকে কি করা দরকার না পরিত্যাগ করা দরকার। ঠিক আছে, তো এই ধরনের জ্ঞানের দ্বারা আমরা কখনোই কি করতে পারবো না না জীবন এবং জগৎ সম্পর্কে প্রকৃত সন্ধান দিতে পারবো না, সঠিক সন্ধান দিতে পারবো না। এবং সেই জন্য উনি দেখবেন যে তোমার এখান থেকে একটা প্রশ্ন পড়ে যে অবভাস এবং প্রকৃত সত্তার মধ্যে অর্থাৎ রিয়ালিটির মধ্যে কিন্তু একটা পার্থক্য করেছেন। সেই জন্য উনি বলেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতা কখনোই প্রকৃত সত্তার জগতে প্রকাশ করতে, প্রকৃত সত্তার জগতে প্রবেশ করতে পারে না বা প্রকৃত সত্তাকে প্রকাশ করতে পারে না। তার জন্য কি প্রয়োজন না বুদ্ধি হচ্ছে একমাত্র এই পথ। সেজন্য আমরা ব্রাডলেকেও বলি। আর নরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে তোমার কারা পড়ে না ওই দিকে ছোট ছোট যে আমরা জানি যাদের নাম ডেকার্ট, স্পিনোজা, ঠিক আছে, এবং কান্টকেও আমরা কিন্তু নরমপন্থী বুদ্ধিবাদী বলি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার নরমপন্থী চরমপন্থী বুদ্ধিবাদী।
আবার নরমপন্থী এবং চরমপন্থী অভিজ্ঞতাবাদী কারা? যে নরমপন্থী অভিজ্ঞতাবাদীর মধ্যে আমরা ফেলি যদি, তাহলে আমাদেরকে ডেভিড হিউম, লক, বাকলে এদেরকে ফেলতে হয়, ঠিক আছে। আর চরমপন্থী অভিজ্ঞতাবাদের মধ্যে আমাদের যদি ফেলি, তাহলে জন স্টুয়ার্ট মিলের কথা বলতে হয়, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু দেখলাম চরমপন্থী এবং নরমপন্থী বুদ্ধিবাদ অভিজ্ঞতা। ওদের থিওরিগুলো তোমরা পড়ে অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, স্যার এর অ্যান্সারটা ডি হলো? আনসারটা কি হলো সেটা তো আমি বলছি না, আমি তো তোমাদেরকে বলে দিলাম। আনসারটা তো আমি মিলাইনি। দেখো, এক্সট্রিম ইমপ্লিসিস্ট মানে, আচ্ছা আনসারটা তোমরা এ মিলিয়ে নাও। হবে। হ্যাঁ, আমি আনসারটা মিলাইনি, আমি বলে দিলাম তোমাদেরকে, ব্যাখ্যাটা করে দিলাম, আনসার আমি মিলাইনি। আচ্ছা, তারপরে কি আছে? হ্যাঁ, এই হবে, ঠিকই বলছো, তো আনসার এই হচ্ছে। তারপর হচ্ছে 42 এতে কি আছে? যে আম্বেদকর অপোজ দ্য কাস্ট সিস্টেম প্রিভেন্ট ইন ইন্ডিয়া বিকজ। কাস্ট কি করে দেখো, উনি কাস্ট সিস্টেমকে কেন উনি ক্রিটিসাইজ করতে গেলেন? উনি বলছেন যে কাস্টে আসার ফলে আমাদের মধ্যে কি হচ্ছে, আমাদের মধ্যে ইনইকুয়ালিটি সৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যে মরালিটি শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের মধ্যে চ্যারিটি শেষ হয়ে যাচ্ছে। সমাজে যে চ্যারিটি ছিল বা তোমার ইকুয়ালিটি ছিল বা মরালিটি ছিল, নৈতিকতা বোধ ছিল, নীতি নৈতিকতা বোধ, সবকিছু কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে কাস্ট সিস্টেমের মধ্যেই। একজন চ্যারিটি আছে কি, তার নিজের কাস্টের মধ্যেই তার চ্যারিটি, তার শুরু হচ্ছে কাস্টে থেকে এবং তার শেষ হবে কাস্টে থেকে, কাস্টের মধ্যেই। তো এই জন্যই এটাকে মানে কি করেন, এটা প্রিভেন্ট করার পক্ষপাতী বা এটা বন্ধ করার পক্ষপাতী। উনি বলেছিলেন যে যে কাস্ট সিস্টেম যেটা, সেটা হচ্ছে কি লিকি পট, একটা ফুটো ঘটের মতো। বা উনি আরো এক্সাম্পল দিয়েছিলেন যে কাস্ট সিস্টেমটাকে কি হচ্ছে না, কাস্ট সিস্টেমটা হচ্ছে একটা নাকের উপর দিয়ে হাঁটার মতো, নাকের উপর দিয়ে হাঁটার মতো। কখনো কারো নাকের উপর দিয়ে হাঁটতে পারবে তোমরা? হাঁটতে পারবে না। তো এরকম করে উনি কিন্তু দুটো উপমা দিয়েছিলেন, এটাকেও মনে রাখবে, যদিও নেটে পড়েনি, কিন্তু খুব সুন্দর এই দুটো উপমা। একটা হচ্ছে তোমার ফুটো ঘট, আর একটা হচ্ছে তোমার নাকের উপর হাঁটা। আচ্ছা, তো এটা আনসার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, এর আনসার হচ্ছে সি। 42 এর আনসার হচ্ছে সি, যে একটা ডিসক্রিমিনেশন সৃষ্টি করে এবং ইনইকুয়ালিটি সৃষ্টি করে সমাজের মধ্যে। এর আনসার হচ্ছে সি। তারপরে কি আছে? আচ্ছা, অখ্যাতিবাদের সমর্থক কে, প্রবর্তক কে? অখ্যাতিবাদ প্রবর্তক হচ্ছে তোমার প্রভাকর মীমাংসক, তাই না? আর ভাগটা হচ্ছে তোমার কি যেন, বিপরীত খ্যাতিবাদ। বিশিষ্টাদ্বৈত বেদান্ত অর্থাৎ রামানুজ হচ্ছে তোমার যথার্থ খ্যাতিবাদ বা সৎ খ্যাতিবাদ। অদ্বৈত বেদান্ত হচ্ছে তোমার অনির্বচনীয় খ্যাতিবাদ। আচ্ছা, তারপরে দেখো একটা প্রশ্ন করেছে যে কোনটা আমরা কোন যজ্ঞটা আমরা অ্যানিমেল এথিক্স এর সাথে যাই? সবাই জানো এটা হচ্ছে কি, ভূত যজ্ঞ, তাই না? অর্থাৎ যখন আমরা পশু পাখির জন্য যখন করি, যখন ফুড চ্যারিটি যখন ইয়ে করি, সেটাকে আমরা ভূত যজ্ঞ বলি। আচ্ছা, আচ্ছা, তারপরে দিয়ে যে অ্যাকর্ডিং টু ট্যাগর, ম্যানহুড মিনস, অর্থাৎ মনুষ্যত্ব। মনুষ্যত্ব মানে কি? মনুষ্যত্ব মানে হচ্ছে তোমার মধ্যে একটা কি আছে, অ্যাওয়ারনেস আছে, তোমার মধ্যে একটা অতিরিক্ত একটা চেতনা আছে, একটা অ্যাওয়ারনেস আছে, যেটা তোমাকে কি করে না, ওই যে মেটেরিয়াল সেন্স বা তোমার যেটা, উনি তো দুরকম এর কথা বলেন বিশেষ করে, একটা হচ্ছে তোমার স্পিরিচুয়াল, একটা মেটেরিয়াল। ওই মেটেরিয়াল থেকে তোমাকে কি করে না সরিয়ে নিয়ে আসে, মেটেরিয়াল সেন্স থেকে তোমাকে বেটার জায়গায় নিয়ে আসে, সেটা হচ্ছে তোমার ম্যানহুড, তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ। তো এর আনসার হচ্ছে সি। ওকে, তারপরে সেলফ। তো দেখো, সেলফ হচ্ছে তোমার, এখানে দেখো পিওর কনসিয়াসনেস আছে, ট্রান্সফর্ম ফ্রম অফ গড, আর কি আছে, সিরিজ অফ অ্যাক্টিভিটিস আর অল অফ দ্য অ্যাভাব। এটার অনেকে মনে হতে পারে যে এটা অল অফ দ্য অ্যাভাব হবে, অনেকের মনে হতে পারে যে অল অফ দ্য অ্যাভাব হবে না, এটা অল অফ দ্য অ্যাভাব হবে না। এটা লাইভ আছে, লাইভ ক্লাস আছে, জানি না, এটা অল অফ দ্য অ্যাভাব হবে না। এর আনসার কি হবে না, এ সিরিজ অফ অ্যাক্টিভিটিস। কেন হবে দেখো, প্রথমত তোমার এটা এটা খেয়াল রাখবে যে উনি কখনোই বলবেন না যে এই গড থেকে মানুষের যে ইয়েটা, সেটা কি ট্রান্সফর্ম, এটা কিন্তু কখনোই বলবে না। সেলফ এর ট্রান্সফর্ম বলবো, ম্যানের বলো, এর ট্রান্সফর্ম কিন্তু না। কারণ উনি ওনার ওনার যে কনসেপ্টটা ছিল, মূলত তোমরা যখনই পড়বে, একবার পড়বে, খেয়াল রাখবে ইসলাম ধর্মকে। ইসলাম ধর্ম কি বলছে, উনি তো এটাই করেছিলেন যে ইসলাম ধর্মের থটটাকে নতুন ভাবে উপস্থাপন করেছেন ফিলোসফিক্যাল পার্সপেক্টিভে, ঠিক আছে। তো এটা তো যাচ্ছে না পিওর কনসিয়াস, না পিওর কনসিয়াস তো না, এটা যে গডের বিষয় মানে তোমার ক্যারেক্টার বৈশিষ্ট্য। তো এটাকে উনি সেলফের আলোচনা করতে গিয়ে বলছে সেলফ হচ্ছে সিরিজ অফ অ্যাক্টিভিটিস। এটা হবে সি আনসার। উনি দেখবে তোমার বডি এবং সেলফে যখন আলোচনা করছে, ওখানে দেখো লিখে হচ্ছে, এই লাইনটা পেয়ে যাবে তোমার বিকেল লালে, পুরো লাইনটাই আছে এটা, যে সেলফ ইজ সিরিজ অফ অ্যাক্টিভিটিস।
যেখানে সেলফ কি করবে না তোমার বডিকে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করবে। এবং এখানেও তো আর একটা কথা বলে দিই, উনি যখন বডি এবং সেলফ আলোচনা করছে তখন তুমি দেখবে যে ডেকার্ট এবং স্পিনোজাকেও কিন্তু উনি কি করছেন, ক্রিটিসাইজ করছেন, অর্থাৎ ওই যে ইন্টারাকশনিজম বা প্যারালেলিজম যেটা, সেটাকে উনি ক্রিটিসাইজ করেছিলেন। ওকে, তারপরে কি আছে 47, 47 এর প্রশ্ন কি গো? আচ্ছা, 47 এর প্রশ্ন হচ্ছে হোয়াট এভার ইজ সৎ ইজ মোমেন্টারি। এটা জানো, এটা হচ্ছে তোমার বৌদ্ধ কই গো, বৌদ্ধ কই এখানে। আচ্ছা, তারপর দেখি দেখি, দ্য সেলফ অফ অ্যান এলিফ্যান্ট ইজ বিগার দেন দ্যাট অফ অ্যান অ্যান্ট। তো একটা তোমার হাতির আত্মা আর একটা তোমার যে কি বলবো এর আত্মা কি না ভিন্ন, মানে এর পরিণামগত ভাবে এর আত্মার থেকে বৃহৎ বা বড়, হাতির আত্মা বেশি হবে, পিঁপড়ার আত্মা ছোট হবে। তো এই যে আত্মা মধ্যম পরিণামবাদ যেটা, সেটা আমরা জানি জৈন দর্শনের সাথে, অর্থাৎ দেহ বিশেষে তোমার আত্মা হবে, দেহ মানে আত্মা হচ্ছে তোমার দেহের পরিণাম অনুযায়ী। তো এই যে থিওরিটা, এটা হচ্ছে তোমার জৈনদের, অর্থাৎ বি যাবে অনের সাথে। তারপর কি আছে, ঈশ্বর ক্যান পারসিভ উইথাউট সেন্স অর্গান। এটা তো নেই, ন্যায়রা বলে দেবে। এখানে আবার ওই যে গঙ্গেশের যে বক্তব্যটা উঠে আসে, যখন তোমার মানে মহর্ষি গৌতম যে লক্ষণটা দেন প্রত্যক্ষের, তখন উনি দেখলেন যে মহর্ষি গৌতমের লক্ষণটা যদি আমরা স্বীকার করিনি তাহলে কি সমস্যা হয়ে যাবে না, ঈশ্বরের প্রত্যক্ষ কিন্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না, তো অব্যাপ্তি দোষ ঘটে যাবে ঈশ্বর প্রত্যক্ষে। তখন উনি আবার কেন লক্ষণ দিলেন, ঠিক আছে। তো এটা হচ্ছে যাবে তোমার সি হচ্ছে 3। আর কি আছে, ইনফারেন্স ইজ নট দ্য ডিপেন্ডেবল সোর্স অফ নলেজ, এটা 4 ভাগ। আচ্ছা, তো হোয়াট এভার ইজ সৎ ইজ মোমেন্টারি, এটা তো যাচ্ছে না, এটা তো আইভি হবে না, বৈশেষিক তো হবে না। কোশ্চেনটা একটু মনে হচ্ছে গন্ডগোল আছে, বুঝলা? এটা কি দিয়েছে গো? এটা কারেক্ট ম্যাচ দিয়েছে, তো চারটের মধ্যে কোনটা কারেক্ট হবে? ও সরি 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 সরি, দেখছো মাথা কাজ করছে না, তাহলে এটা পেয়ার কোনটা? দিয়েছে যে স্যার, মানে কোন তাহলে পেয়ারটা কারেক্ট আছে? আচ্ছা, সি হবে এখানে আনসার, তাই তো? হুম, ঠিক ঠিক দেখলাম, তাই তো বলছি অপশন কই, সেটা সি হবে আনসার। রাইট রাইট, ঠিকই বলেছো। হুম, খেয়াল করিনি। আচ্ছা, তারপরে এটা খুবই সহজ কোশ্চেন, যে একটা পাথরকে দেখলে যে তুমি দূর থেকে বলে দিলে যে পাথরটা খুব শক্ত, দ্য স্টোন লুকস হার্ড। বা তুমি বরফ খাচ্ছে, তোমার পাশে কেউ আইসক্রিম খাচ্ছে, আচ্ছা তোমরা তো বরফ বলো না, শহরের লোক, আমরা সে আইসক্রিম বলবে। তো আইসক্রিম খাচ্ছে, তুমি বলে দিলে ঠান্ডা। তো এটা কেন হচ্ছে, এটা কোন প্রকার জ্ঞান? এটা হচ্ছে তোমার তোমার জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ বলা হয় এটাকে। কোন প্রকার প্রত্যক্ষ? এটা হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। কারণ তুমি ইতিপূর্বে কোনো কোনো একটা আসলে একটা ইন্দ্রিয়ের যারা ওইটাকে তুমি প্রত্যক্ষ করে ফেলেছো অলরেডি, সেটাকে আর একটা ইন্দ্রিয় দ্বারা তুমি দেখছো, ঠিক আছে, বলে দিচ্ছ যে দেখে তুমি বলে দিলে যে তোমার এটা হচ্ছে তোমার পাথর হচ্ছে শক্ত। তো এইরকম থিওরি স্বীকার করে তোমার কি ন্যায়রা বলে, তাই তো, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষের কথা বলে। এখানে একটা জিনিস আমার মনে পড়ে গেল, তাই সেটা বলছি। কি আছে, তারপর আছে তোমার থার্ড ম্যান আর্গুমেন্ট। থার্ড ম্যান আর্গুমেন্ট যে প্লেটোর এগেনস্টে যায়, এটা কি আসলে? এটা আসলে তোমার, এটা হচ্ছে তোমার ওই যে ইনফাইনাইট ডিগ্রেস, অর্থাৎ অনাবস্থা দোষ পরিহার, তাই তো, অনাবস্থা দোষের জন্য থার্ড ম্যান আর্গুমেন্ট করলে কি হবে, উনি তো দেখাচ্ছেন যে এই যদি আইডিয়ার উপর আইডিয়া শেয়ার করতে যাই তাহলে কি হয়ে যাবে, একটা অনাবস্থা দোষ হয়ে যাবে। কি একটা SMS করছে রে ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে এ হচ্ছে আনসার। তারপর কি আছে, হু হ্যাজ প্রপাউন্ডেড থিওরি অফ বিকামিং। থিওরি অফ বিকামিং কে? হেরাক্লিটাস। হেরাক্লিটাস তোমার থিওরি অফ বিকামিং দেন, তাই না? এইভাবে আমরা 50টা প্রশ্ন দেখলাম। কেমন, আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম তোমাদের এই জায়গাটাতে, যে এই দেখো আমি যে কথাটা বললাম 48-এ, যে আমি ইতিপূর্বে অন্য একটা জীবের দ্বারা বলো কিংবা তোমার হাতের দ্বারা সেটাকে আমি দেখেছিলাম অন্য একটা ইন্দ্রিয় দ্বারা, কিন্তু এখন চোখের দ্বারা আমি বলে দিচ্ছি, অর্থাৎ একটা ইন্দ্রিয় দ্বারা আরেকটা জিনিসকে আমি ব্যাখ্যা করছি। দেখো কোথাও না কোথাও ওই যে বক্তব্যটার সাথে আমাদের রিলেট করে দেয় যে প্রমাণ ব্যবস্থাবাদ এবং প্রমাণ তোমার সংকল্পবাদ। প্রমাণ সংকল্পবাদ কাদের জানো কেউ? হ্যাঁ, ন্যায় না। কারণ কি, ওরা বলে যে একটি বিষয়কে একাধিক প্রমাণের দ্বারা আমরা জানতে পারি, তাই না? একই বিষয়কে একাধিক প্রমাণ দ্বারা জানতে পারি। অপর দিকে হচ্ছে তোমার বহু ধরনের প্রমাণ ব্যবস্থাবাদী, যারা বলে একটা বিষয়কে একটা প্রমাণের দ্বারা জানতে পারে। যখন ওরা যখন দেখবে যে ওই স্বলক্ষণ এবং সামান্য লক্ষণ বলে কথা বলছে, যখন ওরা বলতে দিচ্ছে জোর করে যে স্বলক্ষণ তোমার শুধুমাত্র কার বিষয় হবে, স্বলক্ষণ প্রত্যক্ষের বিষয় হবে, আর সামান্য লক্ষণ শুধুমাত্র অনুমানের বিষয় হবে, জোর করে বলছে। একটা বিষয় কিন্তু একটারই বিষয় হবে,
একটা প্রমাণের বিষয় একটাই। তো এইভাবে আমরা দেখতে পাই। তো এই হচ্ছে 50টা প্রশ্ন, আশা করি তোমাদের কাজে লাগবে এবং উপকারও লাগবে। এটা হচ্ছে 2015 প্রশ্ন। আমরা আবার কখনো যদি কোনো সময় পাই তোমাদের সাথে আবার কোনো একটা সেট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এখন থাকার জন্য। অসংখ্য থ্যাংক ইউ নুরুল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা।